বাড়ি বসিয়া লিখিতেছিলাম। সকালবেলায় কে আসিয়া ডাকিল, জ্যাঠামশাই। এক মনে লিখিতেছিলাম। একটু বিরক্ত হইয়া বলিলাম, কে? বালিকা কণ্ঠে কে বলিল, এই আমি, হাজু। হাজু? কে হাজু? বাহিরে আসিলাম। একটি 16-17 বছরের মেয়ে মলিন বস্ত্র পরে একটি ছোট ছেলে কোলে দাঁড়িয়ে আছে। চিনলাম না। গ্রামে অনেকদিন পরে নতুন এসেছি। কত লোককে চিনি না। বললাম, কে তুমি? মেয়েটি লাজুক সুরে বলল, আমার বাবার নাম রামচরণ বৈষ্ণব। এইবার চিনলাম। রামচরণের সঙ্গে ছেলেবেলায় কড়ি খেলতাম। সে আজ বছর 5 হলো ইহলোকের মায়া কাটিয়ে সাধনচিত ধামে প্রস্থান করেছে, সে সংবাদও রাখি। কিন্তু তার সাংসারিক কোনো খবর রাখতাম না। তার যে এত বড় মেয়ে আছে তা এখন জানলাম। বললাম, ও তুমি রামচরণের মেয়ে? বিয়ে হয়েছে দেখছি। শ্বশুরবাড়ি কোথায়? কালোপুর। বেশ বেশ। এটি খোকা বুঝি? বয়স কত হলো? এই 2 বছর। বেশ, বেঁচে থাকো। যাও, বাড়ির মধ্যে যাও। আপনার কাছে এই যে জ্যাঠামশাই, আপনি লোক রাখবেন? লোক? না, লোক তো আছে গয়লা বউ। আর লোকের দরকার নেই তো। কেন? থাকবে কে? আমিই থাকতাম। আপনার মাইনে লাগবে না, আমাদের দুটো খেতে দেবেন। কেন, তোমার শ্বশুর বাড়ি? মেয়েটি কোনো জবাব দিল না। অত শত হ্যাঙ্গামাতে আমার দরকার নেই। লেখার দেরি হয়ে যাচ্ছে। সোজাসুজি বললাম, না, লোকের এখন দরকার নেই আমার। তারপর মেয়েটি বাড়ির মধ্যে ঢুকলো এবং পরে শুনলাম সে ভিক্ষা করতে এসেছিল। চাল নিয়ে চলে গিয়েছে। মেয়েটার কথা ভুলেই গিয়েছিলাম। হঠাৎ একদিন দেখি রায়দের বাহিরের ঘরের পৌঠায় বসিয়া সেই মেয়েটি হাউ হাউ করিয়া এক টুকরো তরমুজ খাইতেছে। যেভাবে সে তরমুজের টুকরো ধরে কামড় মারছে, হাউ হাউ কথাটি সুষ্ঠুভাবে সেক্ষেত্রে প্রযোজ্য, এবং এই কথাটাই আমার মনে আসতো। অতি মলিন বস্ত্র পরিধানে, ছেলেটি ওর সঙ্গে নেই। পাশে পৈঠার ওপরে 2-1 টুকরো পেঁপে, 1 খণ্ড তালের গুড়ের পাটালি। অনুমানে বুঝলাম আজ অক্ষয় তৃতীয়া উপলক্ষে রায়বাড়ি কলসি উৎসর্গ ছিল। এসব ফলমূল ভিক্ষা করতে গিয়ে প্রাপ্ত। কারণ মেয়েটির পায়ের কাছে একটা পোঁটলো এবং সম্ভবত তাহাতে ভিক্ষায় পাওয়া চাল। সেদিন আমি কাকে যেন মেয়েটির সম্বন্ধে জিজ্ঞাসা করলাম। শুনলাম মেয়েটি শ্বশুরবাড়ি যায় না, কারণ সেখানকার অবস্থা খুবই খারাপ, দুবেলা ভাত জোটে না। চালাতে না পেরে মেয়েটির স্বামী একে বাপের বাড়ি ফেলিয়া রাখিয়াছে, লইয়া যাইবার নামও করে না। এদিকে বাপের বাড়ির অবস্থাও ভালো না। রামচরণ বৈষ্ণবের বিধবা স্ত্রী লোকের বাড়ি ঝিবিত্রি করে 2টোই অপকর্ণ ছেলে মেয়েকে অতি কষ্টে লালন পালন করে। মেয়েটি মায়ের ঘাড়ে পড়ে আছে আজ 1 বছর। মা কোথা থেকে চালাবে? কাজেই মেয়েটিকে নিজের পথ নিজেই দেখতে হয়। একদিন আমাদের বাড়ির ঝি গওলা বউকে কথায় কথায় জিজ্ঞাসা করতে এসে বলল, হাজু নাকি আপনার বাড়ি থাকবে বলেছিল? হ্যাঁ, বলেছিল একদিন বটে। খবরদার বাবু, ওকে বাড়িতে জায়গা দেবেন না, ও চোর। চোর? কিরকম চোর? যা সামনে পাবে তাই চুরি করবে। মুখুজ্জে বাড়ি রাখেনি ওকে, যা তা চুরি করে খায়। দুধ চুরি করে খায়, চাল চুরি করে নিয়ে যায়, আর বড্ড খাই খাই, কেবল খাবো আর খাবো। ওর হাতির খোরাক জোগাতে না পেরে মুখুজ্জেরা ছাড়িয়ে দিয়েছে, এখন পথে পথে বেড়ায়। ওর মা ওকে দেখে না, সে নিজে পায় না পেট চালাতে, ওকে বলেছে, আমি কনে পাবো, তুই নিজেরটা নিজে করে খা। তাই ও দূরে দূরে ঘোরে। সেই থেকে মেয়েটির ওপর আমার দয়া হলো। যখনই বাড়ি আসতো চাল বা ডাল 2-4টে পয়সা দিতাম। 2 দুপুরে ভাত খাইয়া গিয়েছে আমাদের বাড়ি হইতে। মাসখানেক পরে একদিন আমার বাড়ির সামনে হাউমাউ করে কান্না শুনে বাইরে গেলাম। দেখি হাজু কাঁদতে কাঁদতে আমাদের বাড়ির দিকে আসছে। ব্যাপার কি? শুনলাম মধু চক্রবর্তী নাকি তার আর কিচ্ছু রাখে নাই। তার হাতে একটা ঘটি ছিল, সেটাও কেড়ে নিয়েছে।
তাদের বাড়ি ভিক্ষা করতে গিয়েছিল সেই অপরাধে। রাগ হলো। আমি গ্রামের একজন মাতব্বর এবং পল্লীমঙ্গল সমিতির সেক্রেটারি। তখনই মধু চক্রবর্তীকে ডেকে পাঠালাম। মধু একখানা রাঙা গামছা কাঁধে হন্তদন্ত হয়ে আমার বাড়ি হাজির হলো। জিজ্ঞাসা করলাম, মধু, তুমি একে মেরেছ? হ্যাঁ দাদা, একদম মেরেছি ঠিকই, রাগ সামলাতে পারিনি। ও আস্ত চোর একটি। শুনুন আগে, আমাদের বাড়ি ভিক্ষা করতে গেছে, গিয়ে উঠোনের লঙ্কা গাছ থেকে কোচর ভরে কাঁচা পাকা ঝাল লঙ্কা চুরি করেছে, প্রায় পোয়াটা। আর একদিন অমনি ভিক্ষে করতে এসে দেখি বাইরের উঠোনের গাছ থেকে একটা পাকা পেঁপে ভাঙছে। সেদিন কিছু বলিনি, আজ আর রাগ সামলাতে পারিনি দাদা, মেরেছি একজন। আপনার কাছে মিথ্যে বলবো না। না, খুব অন্যায় করেছ। মেয়ে মানুষের গায়ে হাত তোলা, ওসব কি ইতরের মতো কাণ্ড। ছি, যাও, ওর কি নিয়ে রেখেছো ফেরত দিয়ে দাও গে। হাজুকে বললাম সে যেন আর কোনোদিন মধু চক্রবর্তীর বাড়ি ভিক্ষা করতে না যায়। এই সময় আকাল শুরু হলো। ধান চাল বাজারে মেলে না, ভিখিরিকে মুষ্টি ভিক্ষা দেওয়া বন্ধ। এই সময় একদিন হাজুকে দেখলাম ছেলে কোলে গোয়ালাপাড়ার রাস্তায় ভিক্ষা করতে বেরিয়েছে। আমাকে দেখে নির্বোধের মধ্যে চাইয়া বলল, এই যে জ্যাঠামশাই, যেন মস্ত একটা সুসংবাদ দিতে অনেকক্ষণ হইতে আমাকে খুঁজছে। আমি একটু বিরক্তির সুর বললাম, কি? এই আপনাদের বাড়িও যাব? বেশ, আমাদের বাড়িতে পোশাক পাবে বুঝি আজ? হাজু খুব খুশি। খেতে পেলে মেয়েটা খুব খুশি হয় জানি। কাঁটাতলার ছায়ায় রোয়াকে সে যখন খেতে বসলো, তখন দুজনের ভাত তার একার পাতে। নিছক খাওয়ার মধ্যে যে কি আনন্দ থাকতে পারে সেটা জানতে হলে সেদিন হাজুর খাওয়া দেখতে হয়। স্ত্রীকে বললাম, একটু মাছ টাছ বেশি করে দিয়ে ওকে খাওয়াও। একদিন বোষ্টম পাড়ার হরিদাস বৈরাগীকে জিজ্ঞাসা করেছিলাম, তোমাদের পাড়ার হাজু শ্বশুর বাড়ি যায় না কেন? ওকে নেয় না ওর স্বামী। কারণ? সে নানান কথা। ও নাকি মস্ত পেটু, চুরি করে হাঁড়ি থেকে খায়, দুধের সর বসাবার জন্যেই করায়, সব চুরি করে খাবে, তাই তাড়িয়ে দিয়েছে। এই শুধু দোষ, আর কিচ্ছু না? এই তো শুনেছি, আর কিছু তো শুনিনি। তারাও ভালো গেরস্ত না, তাহলে কি আর ঘরের বউকে তাড়িয়ে দেয় খাওয়ার জন্য? তারাও তেমনি। কিছুদিন আর হাজুকে রাস্তাঘাটে দেখা যায় না। একদিন তাদের পাড়ার বোষ্টম বউ বলল, শুনেছ কাণ্ড? কি? সেই হাজু আমাদের পাড়ার, সে যে বনগায় নাম লিখিয়েছে গো। আমি দুঃখিত হলাম। এদেশে নাম লেখানো বলে বেশ্যাবৃত্তি অবলম্বন করাকে। হাজু অবশেষে পতিতাবৃত্তি গ্রহণ করলো। খুব আশ্চর্যের বিষয় নয় এমন কিছু, তবু দুঃখ হয় গ্রামের মেয়ে বলে। এখানেই এ ব্যাপারে শেষ হয়ে যেত হয়তো, কারণ গ্রামে সবসময় থাকিও না, থাকলেও সকলের খবর সবসময় কানেও আসে না। 50-এর মন্বন্তর চলে গেল। পথের পাশে এখানে ওখানে আজও দু একটা কঙ্কাল দেখা যায়। ত্রিপুরা জেলা হতে বুভুক্ষু নিঃস্ব হতভাগ্যেরা পৃথিবীর বুকে চিহ্ন রেখে গিয়েছে। এ জেলায় মন্বন্তরের মূর্তি অত তীব্র ছিল না। যে দেশে ছিল সে দেশ হতে নিঃস্ব নরনারী এখানে এসেছিল আর ফিরে যায় নাই। পৌষ মাসের দিন, খুব শীত পড়েছে। মহকুমার শহরে একটা পাঠাগারে বার্ষিক উৎসব উপলক্ষে গিয়েছি। ফিরবার পথে একটা গলির মধ্যে দিয়ে বাজারে আসবো, গলির মধ্যে ঢুকে কয়েক পথ মাত্র গিয়েছি, এমন সময় কে ডাকলো, ও জ্যাঠামশাই। আমি বললাম, কে? এই যে আমি। আধ অন্ধকার গলিপথে ভালো করে চেয়ে দেখার চেষ্টা করলাম। একটা চালাঘরের সামনে পথের ধারে একটি মেয়ে রঙিন কাপড় পরে দাঁড়িয়ে আছে। কাপড়ের রং অন্ধকারের সঙ্গে মিশে গিয়েছে। আমি শুধু তার মুখের আবছায়া আদল ও হাত দুটো দেখতে পেলাম। কাছে গিয়ে বললাম, কে? বারে, চিনতে পারলে না? আমি হাজু। হাজু বললেও আমার মনে পড়লো না কিছু। বললাম, কি হাজু? সে হেসে বলল, আপনাদের গায়ের। বারে, ভুলে গেলেন, আমার বাবার নাম রামচরণ বৈরাগী, আমি যে এই শহরের নটি হয়ে আছি। এমন সুরে সে শেষের কথাটি বলল যেন জীবনের পরম সার্থকতা লাভ করেছে এবং সেজন্য সে গর্ব অনুভব করে। অর্থাৎ এত বড় শহরে নটি হওয়া সৌভাগ্য কি কম কথা না? যার তার ভাগ্যে তা ঘটে, গ্রামের লোক দেখি বুঝুক তার কৃতিত্বের বহরখানা।
আমি কিছু বলবার আগেই সে বলল, আসুন না দয়া করে আমার ঘরে। না, এখন যেতে পারবো না, সময় নেই। কেন, কি করবে? বাড়ি যাব। সে আবদারের সুরে বলল, না, আসতেই হবে, পায়ের ধুলো দিতেই হবে আমার ঘরে, আসুন। কি ভেবে তার সঙ্গে ঢুকে পড়লাম তার ঘরে। নিচু রোয়াকে খড় ছাওয়া, রোয়াক পার হয়ে মাঝারি একটা ঘর, সঙ্গে একখানে নিচু তক্তপোষের ওপর সাজানো গোছানো ফর্সা চাদর পাতা বিছানো, দেওয়ালে বিড়িতি সিগারেটের বিজ্ঞাপনের ছবি 2-3খানা। মেম সাহেব অমুক সিগারেট টানছে। একখানা ছোট জলচৌকির ওপর খানকত পিতল কাঁসার বাসন রেড়ির তেলের প্রদীপের অল্প আলোয় ঝকঝক করছে। মেঝেতে একটা পুরনো মাদুর পাতা। হাজু গর্বেশ্বরে বলল, এই দেখুন আমার ঘর। বাহ, বেশ ঘর তো। কত ভাড়া দিতে হয়? 7.5 টাকা। বেশ। হাজু 1 ঘটি জল এনে বলল, পা ধুয়ে নিন। কেন? পা ধোয়ার কোনো দরকার দেখছি না, আমি এক্ষুনি চলে যাব। একটু খেয়ে যেতে হবে কিন্তু এখানে জ্যাঠামশাই। এখানে জলযোগ করার প্রবৃত্তি হয় কখনো? পতিতার ঘরদোর। গা ঘিন ঘিন করে উঠল। বললাম, না না না, এখন কিছু খাবো না, সময় নেই। হাজু সে কথা গায়ে না মেখে বলল, তা হবে না, আমি শুনেছি যে, কিছুতেই শুনবো না। বসুন। তারপরে উঠে জলচৌকি হতে চায়ের পেয়ালা তুলে আমি সযত্নে সেটা আঁচল দিয়ে মুছে আমাকে দেখিয়ে বলল, দেখুন কিনেছি, আপনাকে চা করে খাওয়াবো, এতে চা করতে শিখেছি। ড্রিঙ্কস চাই না, নয় অন্য কিছু নয়, সামান্য একটা পেয়ালা। হাজুর মন তুষ্টির জন্য বললাম, বেশ জিনিস, বাহ। উৎসাহ পেয়ে আমার ঘরের এ জিনিস ও জিনিস দেখাতে আরম্ভ করলো। একখানা আয়না, এক টুকনি ঘটি, একটা সুদৃশ্য কৌটো ইত্যাদি। এটা কেন, ওটা কেমন, সে এসব কিনেছে। তার খুশি ও আনন্দ দেখে অতি তুচ্ছ জিনিসের প্রতিও প্রশংসা না করে পারলাম না। এতক্ষণ ভাবছিলাম একে এ পথে আসার জন্য তিরস্কার করি এবং কিছু সদুপোষ দিয়ে জ্যাঠামশাইয়ের কর্তব্য সমাপ্ত করি, কিন্তু হাজুর খুশি দেখে ওসব মুখে আসলো না। যে কখনো ভোগ করেনি তাকে ত্যাগ করো যে বলে, সে পরম হতে সে সাধু হতে পারে, কিন্তু সে জ্ঞানী নয়। কাল ও ছিল ভিখারিনী, আজ এ পথে এসে ওর অন্নবস্ত্রের সমস্যা ঘটেছে। কাল যে পরের বাড়ি চাইতে গিয়ে মার খেয়েছিল, আজ সে নিজের ঘরে বসে গ্রামের লোককে চা খাওয়াচ্ছে, নিজের পয়সায় কেনা পেয়ালা পিড়িছে। যার বাবাও কোনোদিন শহরে বাস করেনি বা পেয়ালায় চা পান করেনি। ওর জীবনের এই পরম সাফল্য ওর চোখে। তাকে তুচ্ছ করে, ছোট করে, নিন্দা করে তার ভাষা আমার নেই। সংকল্প ঠিক রাখা গেল না। হাজু চা করে আনলো, আর একখানা কাঁসার মাজা রেকাবিতে স্থানীয় ভালো সন্দেশ ও পেঁপে কাটা। কত আগ্রহের সাথে সে আমার সামনে জলখাবারের রেকাবি রাখলো। সত্যি আমার গা ঘিনঘিন করছিল। এমন জায়গায় বসে কখনো খাইনি, এমন বাড়িতে। কিন্তু হাজুর আগ্রহ ভরা সরল মুখের দিকে চেয়ে পাত্রে কিছু অবশিষ্ট রাখলাম না। হাজু খুব খুশি হলো, তার মুখের ভাবে বুঝলাম। বলল, কেমন চা করেছি জ্যাঠামশাই? চা মোটেই ভালো হয় নাই। পাড়া গায়ে চা, না গন্ধ না স্বাদ। আমি বললাম, কোথাকার চা? এই বাজারের। তুই নিজে চা খাস? 2 বেলা চা না খেলে সকালে কোনো কাজ করতে পারিনি জ্যাঠামশাই। আমার হাসি পাইল। সেই হাজু। ছবিটি যেন চোখের সামনে আবার ফুটে উঠল। রায়বাড়ির বাইরের ঘরের পৈঠার কাছে বসে থালা শুদ্ধ তরমুজের টুকরো হাউ হাউ করে চিবাচ্ছে। সেই হাজু চা না খেলে নাকি কোনো কাজেই হাত দিতে পারে না। বললাম, তাহলে এখন উঠি হাজু। সন্ধে উঠতে গেল, আবার অনেকখানি রাস্তা যাব। হাজু দেখলাম এত শীঘ্র আমাকে যাইতে দিতে অনিচ্ছা। গ্রামের কেমন আছে, সে কেমন আছে জিজ্ঞাসাবাদ করলো। বলল, একটা কথা জ্যাঠামশাই, মাকে 5টা টাকা দেব, আপনি নিয়ে যাবেন? লুকিয়ে দিতে হবে কিন্তু টাকাটা, পাড়ার লোকে না জানতে পারে। মার বড় কষ্ট। আমি মাসে মাসে যা পারি মাকে দিই। গত মাসে একখানা কাপড় পাঠিয়েছিলাম। কার হাত দিয়ে দিলি? বিনোদ গোয়ালা এসেছিল, তার হাত দিয়ে লুকিয়ে পাঠালাম। তোর ছেলেটা কোথায়? মার কাছেই আছে, ভাবছি এখানে নিয়ে আসবো।
সেখানে খেতে পড়তে পারছে না, এখানে খাওয়াবো ভাবনা নেই জ্যাঠামশাই। দোকানের খাবার খেয়ে খেয়ে তো অছেদ্দা হলো। সিঙেরা বলুন, কচুরি বলুন, নিমকি বলুন, তা খুব। এমন আলুর দম করে এই বটতলার খোট্টা দোকানদার অমন আলুর দম কখনো খায়নি। এই এত বড় বড় একটা আলু, আর কত রকমের মশলা। আপনি আরেকটু বসবেন, আমি গিয়ে আলুর দম আনবো, খেয়ে দেখবেন। না, এর সরলতা দেখলেও হাসি পায়, রাগ হয় না এর ওপর। বললাম, না, আমি এখন যাচ্ছি, আর ওই যে টাকাটা আমি নিয়ে যাব না। তুমি মানি অর্ডার করে পাঠালেও তো পারো, অন্য লোকে দেবে কি না দেবে। বিনোদ যে তোমার মাকে টাকা দিয়েছে তার ঠিক কি? হাজুর এই সন্দেহ মনে ওঠেনি এতদিন। বলল, যা বলেছেন জ্যাঠামশাই, টাকা জিনিসটা তো এর হাতে পাঠিয়ে দিই, মা পায় কি না তাই বা কে জানি। এ পর্যন্ত কত টাকা দিয়েছো? তা 20-25 টাকার বেশি। আমি কি ঠিক হিসেব জানি জ্যাঠামশাই? মা কষ্ট পায়, আমারটা কি ভালো লাগে? কার হাত দিয়ে পাঠিয়ে দিস? হাজু সলজ্জ মুছে চুপ করে বলল, আমাদের গ্রামের লোকজন এমনি কর নিত্য যাতায়াত করে। বললাম, আচ্ছা দে সেই 5 টাকাটা, চলি। আবার আসবেন জ্যাঠামশাই, বিদেশে থাকি, মাঝে মধ্যে দেখে শুনে যাবেন এসে। গ্রামে ফিরে হাজুর মায়ের সঙ্গে দেখা করে 5 টাকা তার হাতে দিলাম। জিজ্ঞাসা করলাম, আর কেউ তোমাকে কোনো টাকা দিয়েছিল? হাজুর মা আশ্চর্য হয়ে বলল, কই না, কে দেবে টাকা? বিনোদ ঘোষের নাম করতে পারতাম, কিন্তু করলে কথাটা জানাজানি হয়ে পড়বে। বিনোদ ভাববে আমারও ওখানে যাতায়াত আছে, এবং হাজুর প্রণয়ের দলে আমিও ভিড়িয়ে গিয়েছি এই বয়সে। কি গরজ আমার!